বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট নানা কারণে বারবার আলোচনায় এসেছে। এই বিষয়টি বেশ স্পর্শকাতর ও এর সাংবিধানিক প্রক্রিয়াও জটিল। অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যায়। বাংলাদেশের সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে কেবল সংবিধান লঙ্ঘন অথবা গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা সম্ভব। তবে এর জন্য জাতীয় সংসদে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অভিযোগ উত্থাপন থেকে শুরু করে নিরপেক্ষ তদন্ত এবং সবশেষে সংসদের 2/3 সদস্যের ভোটেরও প্রয়োজন পড়ে। রাজনীতিতে আলোচিত এই অভিশংসন কি, কেন করা হয়, এর প্রক্রিয়াটি বা কেমন, অভিশংসন হওয়ার পর কি হয়, বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির অভিশংসনের রেকর্ড আছে কি না, এসবই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। অভিশংসন একটি বিশেষ সাংবিধানিক বা বিচারিক প্রক্রিয়া। এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তিকে গুরুতর কোনো অপরাধ বা অনিয়মের দায়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এটি সাধারণ কোনো প্রশাসনিক বহিষ্কার নয়, বরং সংসদের মাধ্যমে পরিচালিত একটি চূড়ান্ত আইনি পদক্ষেপ। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানত দুটি কারণে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে। সংবিধান লঙ্ঘন মানে যদি রাষ্ট্রপতি সংবিধানের কোনো নির্দেশ অমান্য করেন বা পদের শপথ ভঙ্গ করেন। আরেকটি হলো গুরুতর অসদাচরণ, যদি রাষ্ট্রপতি তার পদের অমর্যাদা করেন, কোনো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বা বড় ধরনের ফৌজদারি অপরাধে লিপ্ত হন। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী এসব অভিযোগ তদন্ত করার জন্য সংসদ কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ নিয়োগ করতে পারে। অর্থাৎ শুধু অভিযোগ তুললেই হয় না, সেটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হতে হয়। বাংলাদেশের সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিস্তারিত বলা হয়েছে। প্রথমে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের অর্থাৎ অর্ধেকেরও বেশি স্বাক্ষরে অভিযোগ লিখে স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে 14 দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না। আবার 30 দিনের বেশি দেরিও করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পিকার দ্রুত অধিবেশন ডাকবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংসদ কোনো আদালত বা ট্রাইব্যুনালকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিতে পারে। তদন্ত চলাকালে রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনেরও অধিকার পাবেন। তদন্ত শেষে কমপক্ষে 2/3 সংসদ সদস্যের ভোটে অভিযোগটি সঠিক বলে প্রমাণিত হলে প্রস্তাব গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ 2025-এও রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া বলা হয়েছে। এই সনদ অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে প্রস্তাবটি 2 কক্ষ বিশিষ্ট সংসদের উভয় কক্ষ মানে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 জায়গাতেই পৃথকভাবে পাশ হতে হবে। উভয় কক্ষের মোট সদস্যের 2/3 সমর্থন বাধ্যতামূলক। যদি অভিশংসন, পদত্যাগ বা মৃত্যুর মতো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বিকল্প ব্যবস্থা নির্ধারিত আছে। সেখানে বলা হয়েছে, এর কোনো একটি কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনেরও আয়োজন করতে হয়। সংবিধানের 51 ও 51-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তিনি কিছু বিশেষ সুবিধা বা ইনডেমনিটি ভোগ করেন। রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। তার বিরুদ্ধে আদালতে কোনো ফৌজদারি মামলা দায়ের কিংবা গ্রেফতার ও কারাবাসের জন্য আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। তবে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত হলে তিনি সাধারণ নাগরিক হয়ে যান। তখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও গ্রেফতার করা সম্ভব। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে সরাসরি অভিশংসন করে অপসারণ করা হয়নি। তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অভিশংসনের উপক্রম হয়েছিল বা বলা যায় পদত্যাগের ঘটনা ঘটেছে। 2002 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে সংসদীয় দল অনাস্থা এনেছিল এবং অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে অভিশংসন ভোট হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং কাজ শেষে
প্রধান বিচারপতির পদে ফিরেও যান। পরে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 2001 সালে তার 5 বছরের মেয়াদ পূর্ণ করেন। 1991 সালের 8 অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত পূর্ণ মেয়াদ পালন করেন। 1996 সালের 19 মে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টা হয়। ওই সময় পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল এবং কোনো প্রধানমন্ত্রী ছিল না। তবে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কয়েকটি সিদ্ধান্তে সেই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়। শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। পরে 1996 সালের জুনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তৎকালীন বিরোধী দল তার পদত্যাগ দাবি করলেও তিনি পুরো মেয়াদ শেষ করে 1996 সালের 9 অক্টোবর বিদায় নেন।